নমস্কার বন্ধুরা, আজ আপনারা শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কালিন্দী উপন্যাসের পরবর্তী পর্ব। তাহলে চলুন শুরু করছি। সুনীতি দরজা ঠেলিয়া ঘরে প্রবেশ করিয়া দেখিলেন ঘর অন্ধকার, বাতিটা বোধহয় নিভিয়া গিয়াছে। তিনি দরজাটা আবার খুলিয়া ওহিকে লক্ষ্য করিয়া বলিলেন, একটা প্রদীপ নিয়ে আয় তো ওহি। অন্ধকার কক্ষের মধ্য হইতে রামেশ্বর বলিলেন, কে? সুনীতি? তাহার কণ্ঠস্বর অত্যন্ত উত্তেজিত এবং মৃদু চাপা ভঙ্গির মধ্যে আশঙ্কার আভাস সুপরিস্ফুট। সুনীতি বুঝিলেন আলো নিভিয়া যাওয়ায় রামেশ্বর উত্তেজিত হইয়াছেন। চোখে তাহার আলো সহ্য হয় না, কিন্তু গাঢ় অন্ধকারের মধ্যে একা থাকিতেও তিনি আতঙ্কিত হইয়া ওঠেন। সুনীতি বলিলেন, এই এক্ষুনি আলো নিয়ে আসছে, কিন্তু আমি কি এনেছি বলো তো? খুব একটা মিষ্টি গন্ধ পাচ্ছ? সুনীতির কথার উত্তর তিনি দিলেন না। উত্তেজিতভাবেই তেমনি চাপা গলায় বলিলেন, এত আলো কেন কাছারি বাড়িতে সুনীতি? এত লোক, আমাকে কি ওরা ধরে নিয়ে যাবে? তাই আলোটা নিভিয়ে দিয়েছি। সুনীতির সকল আনন্দ ম্লান হইয়া গেল। তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, না না, ওরা সব সাঁওতাল, ওহিকে পৌঁছে দিতে এসেছিল। ওহিকে পৌঁছে দিতে এসেছিল সাঁওতাল? হ্যাঁ, কালির ওপারে যে চরটা উঠেছে, ওহি আজ সেই চরে বেড়াতে গিয়েছিল। সেখানে সাঁওতালেরা এসে বাস করছে। রাত্রি হতে তারা সব মশাল জেলে ওহিকে পৌঁছে দিয়ে গেল। ওহি তোমার জন্য খুব চমৎকার ফুল এনেছে, গন্ধ পাচ্ছ না? ফুল? তাই তো, চমৎকার গন্ধ উঠেছে তো। ওহি এনেছে আমার জন্য? হ্যাঁ। ওহি আলো লইয়া দরজা ঠেলিয়া ঘরে প্রবেশ করিল। সুনীতি আলোর ছটায় ফুলের স্তবকটি রামেশ্বরের সম্মুখে ধরিলেন। রামেশ্বর মুগ্ধ দৃষ্টিতে দেখিতে দেখিতে বলিলেন, কুটজ কুসুম বনবালারা, পর্বত দুহিতারা সেকালে কানে চুলে আবরোহণ স্বরূপ ব্যবহার করতেন। আমরা বলি কুর্চি ফুল। ওহি বলিয়া উঠিল, সাঁওতালদের মেয়েরা দেখলাম থরে থরে সাজিয়ে খোপায় পড়েছে। সুনীতি বলিলেন, ওহিকে নাকি সাঁওতালরা দেবতার মতো খাতির করেছে। শ্বশুরের নাম করে বলেছে, তুই বাবু আমাদের রাঙা ঠাকুরের নাতি, দেখতেও ঠিক তেমনি। এক বুড়ো সাঁওতাল তাকে দেখেছিল, সে বলেছে ওহি নাকি ঠিক আমার শ্বশুরের মতো দেখতে। ওর নাম দিয়েছে রাঙা বাবু। রামেশ্বর স্তব্ধ হইয়া ওহির মুখের দিকে চাহিয়া বলিলেন, তোল তো, আলোটা তোলো তো সুনীতি, একটু দেখি। সুনীতি আলো তুলিয়া ওহিন্দের মুখের পাশে ধরিলেন। দেখিতে দেখিতে সম্মতিসূচক ভঙ্গিতে ঘাড় নাড়িতে নাড়িতে তিনি বলিলেন, কণ্ঠস্বরে একটি সকরুণ বিষণ্ণ সুর সুনীতি ও মহেন্দ্র দুজনকেই স্পর্শ করিল। হয়তো কোনো অবান্তর অসম্ভব কথা এইবার তিনি বলিয়া উঠিবেন আশঙ্কা করিয়া সুনীতি বলিলেন, ওহি, যা বাবা, তুই খেয়ে নিগে, আমি আলোটা জ্বেলে দিয়ে আসছি। ওহি চলিয়া গেল। সুনীতি আলোটা জ্বালিয়া দিয়া একটা শ্বেত পাথরের গ্লাসে ফুলগুলি সাজাইয়া দিয়া বলিলেন, এই দেখো, খুব সুন্দর কাপড় পরেছি আজ, চুলও বেঁধেছি, গীত গোবিন্দ শোনাবে না? রামেশ্বরের কানে সে কথা প্রবেশই করিল না। তিনি যেন কোনো গভীর চিন্তার মধ্যে আত্মহারার মতো মগ্ন হইয়া গিয়াছেন। সুনীতি তাহার অঙ্গ স্পর্শ করিয়া ডাকিয়া বলিলেন, কি ভাবছ? ভাবছি, ওহি যদি সাঁওতালদের নিয়ে গভর্নমেন্টের বিরুদ্ধে হাঙ্গামা করে। না না না, ওহি সেরকম ছেলেই নয়, খুব ভালো ছেলে, প্রত্যেকবার স্কুলে ফার্স্ট হয়। তুমি তো ডেকে কথাবার্তা বলো না, কথা বলে দেখো, ভালো সংস্কৃত শিখেছে, কত দেশ বিদেশের গল্প বলে। রামেশ্বরের দুর্ভাবনা ইহাতেও গেল না। তিনি বারবার ঘাড় নাড়িয়া বলিলেন, সাঁওতালেরা চিনেছে যে, আবার নাম দিয়েছে বলছো রাঙা বাবু, আর ঠিক সেই রকম দেখতে। সুনীতির এক এক সময় ইচ্ছা হয় কঠিন একটা পাথরের নিষ্ঠুর আঘাতে আপনার কপালখানাকে ভাঙিয়া ললাট লিপিকে ধুলোর মধ্যে বিলুপ্ত করিয়া দেন। তিনি ঘর হইতে বাহির হইয়া চলিয়া আসিলেন। নিচে মানদা ও বামন ঠাকুরন বসিয়া সাঁওতালদের কথা আলোচনা করিতেছিল। মানদা বলিতেছিল, আমার সবচেয়ে ভালো লাগে ওদের বাঁশি, শুনছ,
বাড়ি ফিরতে ফিরতে বাঁশি বাজাচ্ছে, শুনতে পাচ্ছ? সুনীতি ক্রুদ্ধ হইয়া বলিলেন, এখনো তোমাদের গল্প হচ্ছে মা? ছি! অতি প্রত্যুষে শয্যাত্যাগ করা ইন্দ্র রায়ের চিরদিনের অভ্যাস। এককালে ভোরে উঠিয়া বাহিরে আসিয়া নিয়মিত ব্যায়াম করিতেন। বয়সের সঙ্গে ব্যায়ামের অভ্যাস আর নাই, কিন্তু এখনও তিনি শয্যা পরিত্যাগ করিয়া বাহির আসিয়া নিয়মিত খানিকটা হাঁটিয়া আসেন। একলাই যাইতেন। গ্রামের উত্তরে লাল মাটির পাথুরে টিলা, অবাধ প্রান্তর, ক্রোশ কয়েক দূরে একটা শাল জঙ্গল, শাল জঙ্গলের গায়েই একটা পাহাড়। সাঁওতাল পরগনার পাহাড়ের একটা প্রান্ত আসিয়া এই অঞ্চলেই শেষ হইয়াছে। ওই টিলাটাই ছিল তাহার প্রাতঃভ্রমণের নির্দিষ্ট স্থান। পৃথিবীর কক্ষপথের মতো প্রাতঃভ্রমণের নির্দিষ্ট কক্ষপথ। সম্প্রতি তাহার একজন সঙ্গী জুটিয়াছে, তাহারই সমবয়সী এক বিদেশি ভদ্রলোক। ডিসপেপসিয়ার মৃতপ্রায় হইয়া স্বাস্থ্যকর স্থানের সন্ধানে এখানে আসিয়া পড়েন ইন্দ্র রায়েরই আশ্রয়ে। ইন্দ্র রায় বর্তমানে বাড়ি ঘর ও কিছু জমি জায়গা দিয়া তাহাকে এখানেই বাস করাইয়াছেন। প্রাতঃভ্রমণের পথে ইন্দ্র রায়ের সঙ্গী হন এই ভদ্রলোক। আজ ইন্দ্র রায় বাহিরে আসিয়া বাড়ির ফটক খুলিয়া দিয়া বাহির হইতে গিয়া আবার ফিরিলেন। হিন্দুস্তানি বরকন্দাজ মুচকুন্দ সিং কাছারির বারান্দায় চিত হইয়া পড়িয়া অভ্যাস মতো নাক ডাকাইতেছিল। রায় তাহার স্থূল উদরের উপর হাতের ছড়িটার প্রান্ত দিয়া ঠেলিয়া ডাকিলেন, এই ওঠো, জলদি ওঠো। সিং নড়িল না। নিদ্রারক্ত চোখ দুইটা বিস্ফারিত করিয়া দেখিল লোকটা কে। রায়কে দেখিয়া তাহার সমস্ত দেহটা নড়িয়া উঠিল চমকানোর ভঙ্গিতে। পরমুহূর্তেই সে ধর্মর করিয়া উঠিয়া বসিয়া বলিল, হুজুর, এসো আমার সঙ্গে, লাঠি নাও। চাপড়াসর পাকড়ি? ধমক দিয়া রায় বলিলেন, না, এমনি লাঠি নিয়ে এসো, তাহলেই হবে। লাঠি লইয়া সিং খুঁজিতেছিল। আহ, তেরি আঙ্গাছা কাহা রইল বা? অন্তত গামছাটা কাঁধে না ফেলিয়া যাইতে কোনো মতেই তাহার মন উঠিতেছিল না। গামছাটা কোনো মতে বাহির করিয়া সেখানে মাথায় জড়াইয়া দিয়া মুচকুন্দ বাহির হইল। রায়ের সঙ্গী অচিন্ত্যবাবু ততক্ষণে উঠিয়া আপনার মেটে ঘরের দাওয়ায় বসিয়া নিবিষ্ট মনে চোখের তারা দুইটি গোফের উপর আবদ্ধ রাখিয়া বোধ করি কাঁচা চুল বাছিতেছিলেন। রায় আসিয়া দাঁড়াইতেই তিনি বলিলেন, কাঁচা গোপ আর নাই বললেই চলে রায় মশাই। রায় হাসিয়া বলিলেন, সেটা তো আয়নাতেই দেখতে পান অচিন্ত্যবাবু। অচিন্ত্যবাবু ঘাড় নাড়িয়া বলিলেন, আয়না আমি দেখি না। রায় আশ্চর্য হইয়া গেলেন। আয়না দেখেন না কেন? ও দেখলেই আমার মনে হয় শরীরটা ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে, মনে হয় আর বেশি দিন বাঁচব না। কিন্তু আজ আপনার সঙ্গে বাহন যে? আজ একটু দিগন্তরে যাব, নদীর ওপারে একটা চর উঠেছে, সেই দিকে যাব। অচিন্ত্যবাবু চমকিয়া উঠিলেন। ওরে বাপ রে, ওখানে শুনেছি ভীষণ সাপ মশাই, শেষকালে কি প্রাণ হারাবেন? না না, ও মতলব ছাড়ুন, চরপর দেখতে ওই ফরকন্দাজ কাউকে ভেজে দেন, না হয় গায়েব গোমস্তা। আরে না না, ভয় নেই আপনার। ওখানে এখন সাঁওতাল এসে বসেছে, রীতিমতো রাস্তা করেছে, চাষ করেছে, কুয়ো খুঁড়েছে। কুয়োর জল নাকি খুব উৎকৃষ্ট, নদীর জলটাই আবার ফিল্টার হয়ে যায় তো। চলুন, চাষের জায়গা কীরকম দেখবেন। আপনার তো অনেক রকম প্ল্যান আছে, চলুন কোনোটা যদি কাজে লাগানো যায় তো দেখা যাক। অচিন্ত্যবাবু আর আপত্তি করলেন না, কিন্তু গতি তাহার অতি মন্থর হইয়া পড়িল। ভদ্রলোকের বাপ ছিলেন দারোগা, নিজে এফএ পাশ করিয়া চাকরি পাইয়াছিলেন পোস্ট অফিসে, কিন্তু রোগের জন্য অকালে ইনভ্যালিড পেনশন লইয়াছেন। সামান্য পেনশনে সংসার চলিয়া যায়। পিতার ও নিজের চাকরির জীবনের সঞ্চয় লইয়া নানা ব্যবসায়ের কথা ভাবেন, সে সম্বন্ধে খোঁজ খবর লইয়া কাগজে কলমে লাভ লোকসান করিয়া ফেলেন, কিন্তু প্রত্যক্ষ কর্মের সময় হাত পা গুটাইয়া বসেন। পুনরায় অন্য ব্যবসার কথা চিন্তা করিতে আরম্ভ করেন। কালিন্দীর কূলে আসিয়া অচিন্ত্যবাবু বলিলেন, বিউটিফুল সানরাইজ, আপনি বরং ঘুরে আসুন রায়মশাই, আমি বসে বসে সূর্যোদয় দেখি। রায় মৃদু কষিয়া হাসিয়া বলিলেন, যাবেন না? কিন্তু ভয় কি? মৃত্যুর অতি রোধ করতে পারে অচিন্ত্যবাবু। অচিন্ত্যবাবু ক্ষুব্ধ হইয়া উঠিলেন, তবু যথাসাধ্য সে ভাব গোপন করিয়া বলিলেন,
তা বলে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ার নাম বাহাদুরি নয়। ধরুন 5,000 টাকা তোড়ার পাশে একটা ভীষণ সাপ রেখে দিয়ে যদি কেউ বলে নিয়ে যেতে পারলে টাকাটা তোমার, যাবেন আপনি নিতে? রায় এবার হা হা করিয়া হাসিয়া বলিলেন, নিশ্চয়ই, সাপটাকে মেরে টাকাটা নিয়ে নেব। অচিন্ত্যবাবু সবিস্ময়ে রায়ের মুখের দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিলেন, তা আপনি নিন গিয়ে মশাই, ও আমি নিতে চাই না, যেতেও চায় না। কথা শেষ করিয়াই তিনি নদীর ঘাটে শ্যামল ঘাসের উপর বসিয়া পড়িলেন। বলিলেন, এই হলো ঠিক আল্ট্রাভায়োলেট রে, জবা কুসুম সংকাশ। ইন্দ্র রায় হাসিয়া জুতা খুলিয়া নদীর জলে নামিলেন। আসল কথা, ইন্দ্র রায় বিগত সন্ধ্যার সেই মশালের আলো জ্বালিয়া সাঁওতাল বেষ্টিত রাঙা ঠাকুরের পত্রের ওই শোভাযাত্রা নিতান্ত সাধারণভাবে গ্রহণ করিতে পারেন নাই। রাঙা ঠাকুরের নাতি আমাদের রাঙা বাবু, কথাটার মধ্যে একটা বিশেষ অর্থের সন্ধান যেন তিনি পাইয়াছিলেন। রাত্রির শেষ প্রহর পর্যন্ত তিনি বসিয়া বসিয়া এই কথাটুকু শুধু চিন্তা করিয়াছিলেন। একটা দুগ্ধপোষ্য বালক এক মুহূর্তে হিমালয়ের মতো অলগ্ন হইয়া উঠিল যে, সাঁওতাল জাতের প্রকৃতি তো তাহার অজানা নয়। আদিম বর্বর জাতি যাহাকে দেবতা বলিল, কখনো তাহাকে পাথর বলিবে না। বলুক রামেশ্বরের ওই সুকুমার ছেলেটিকে দেবতা তাহারা বলুক, কিন্তু দেবতাটি ওই চার প্রসঙ্গে কোন দৈবপানি করিয়াছে কি না সেটুকুই তাহার জানার প্রয়োজন। আসলে সেইটুকুই আশঙ্কার কথা। সে কথা জানিতে তিনি আজ দিক পরিবর্তন করিয়া চরের দিকে আসিয়াছেন। চরের ভেতর সাঁওতাল পল্লীর প্রবেশ মুখে দাঁড়াইয়া তিনি মুচকুন্দ সিংকে ডাকিয়া বলিলেন, ডাক তো মাঝিদের। মুচকুন্দ সিং পল্লীর মধ্যে প্রবেশ করিয়া তাহার মোটা গলায় হাঁকে ডাকে সরুগল বাঁধাইয়া তুলিল। তাহার নিজের প্রয়োজন ছিল একটু চুন ও খানিক তামাক পাতার। তাড়াতাড়ি উঠিয়া আসিবার সময় ওটা ভুল হইয়া গিয়াছে। পল্লীর মধ্যে পুরুষেরা কেহ নাই। তারা সকলেই আপন আপন গরু মহিষ ছাগল এই বন জঙ্গলের মধ্যেই কোথাও চড়াইতে লইয়া গিয়াছে। মেয়েরা আপন আপন গৃহকর্মে ব্যস্ত। তাহারা কেহই মুচকুন্দের উত্তর দিল না। দুই একজন মাটি কোপাইয়া মাটির বড় বড় চাঙড় তুলিতেছে, পরে জল দিয়া ভিজাইয়া ঘরের দেওয়াল দেওয়া হইবে। মাত্র একজন আধা বয়সী সাঁওতাল এক জায়গায় বসিয়া একটি কাঠের পুতুল লইয়া কি করিতেছিল। পুতুলটার কোমর হইতে বেশ এক ফালি কাপড় ঘাগরার মতো পরানো। এই ঘাগরার মধ্যে হাত পুরিয়া ভেতরে সে পুতুলটাকে ধরিয়া আছে। হাঁক ডাক করিতে করিতে মুচকুন্দ সেখানে আসিয়া তাহাকে বলিল, আরে চল উধার, বাবু আসিয়াছেন তোদের পাড়া দেখতে। মাঝি নিমিষ্ট মনে আপনার কাজ করিতে করিতে বলিল, সে তু বলগা যে মোড়ল মাঝিকে, আমি এখন যেতে লারব। কৌতূহল পরবশ হইয়া মুচকুন্দ প্রশ্ন করিল, উটা কি আসে রে, কেয়া করে গা উলেকে? মাঝি হাত বাড়াইয়া পুতুলটা মুচকুন্দের মুখের কাছে ধরিল। পুতুলটি সঙ্গে সঙ্গে দুইটি হাতে তালি দিয়া মাথা নাড়িতে আরম্ভ করিল। মুচকুন্দ আপনার মুখ খানিকটা সরাইয়া লইয়া মুগ্ধভাবেই বলিল, আহা! কয়েকটি তরুণী মেয়ে আঙিনা পরিষ্কার করিতেছিল। তাহারা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। ইহার মধ্যে কখন যে একটা ছেলে ছুটিয়া চলিয়া গিয়াছিল মোড়ল মাঝির নিকট, সংবাদ পাইয়া কমল মাঝি ঠিক এই সময়ে আসিয়া উপস্থিত হইল। মুচকুন্দের সম্মুখে দাঁড়াইয়া সে বেশ বিনয় সহকারে বলিল, কার সিপাই বটিস কতু, বলছিস কি? মুচকুন্দ বলিল, ইন্দর রায়, ছোট তরফ, চল, বাহার মে হুজুর দাঁড়াইয়া আছেন। মাঝি ব্যস্ত হইয়া আদেশ করিল, চৌপাওয়া নিয়ে আয়। রায় এতক্ষণ চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করিতেছিলেন। পূর্ব পশ্চিমে চরম্বা চরটা 500 বিঘা হইবে না, তবে 300 বিঘা খুব। হাতে খানিকটা মাটি তুলিয়া তাহাও পরীক্ষা করিয়া দেখিলেন, মাটির ঢেলাটা আয়তনের অনুপাতে লঘু। সূক্ষ্ম বালুকণাগুলি সূর্যকিরণে ঝিকমিক করিতেছে। বুঝিলেন, উর্বরতায় যাহাকে বলে স্বর্ণ প্রসবিনী ভূমি, এ তাই। আবার একবার চারিদিকে দৃষ্টি বুলাইয়া তিনি চরটার সংলগ্ন এপারে গ্রামখানার দিকে দৃষ্টি নিবদ্ধ করিলেন। এই গ্রামখানা চক আফজলপুর, চক্রবর্তীদের সম্পত্তি। এটার সম্মুখীন হইলে তো চরটা হইবে চক্রবর্তীদের, কিন্তু ঠিক কি চক আফজলপুরের সম্মুখেই পড়িতেছে? আকাশের দিকে চাহিয়া তিনি তরুণ সূর্য এবং আপনার ছায়াকে এক রেখায় রাখিয়া দাঁড়াইলেন।
চৈত্র মাস, আজ 15ই চৈত্র। সূর্য প্রায় বিষুব রেখার অবস্থান করিতেছেন। তাহা হইলে চক আফজলপুরে একবারে উত্তরে, অন্তত 12 আনা চর আফজলপুরের সীমানাতেই পড়িবে। একেবারে পশ্চিম প্রান্তের 1/4, 4 আনা রায় বংশের সীমানায় পড়িতে পারে। রায় হাসিলেন। মাটি বাপের নয়, মাটি দাপের। ইহারও প্রয়োজন ছিল না, কিন্তু রাধারানীর সন্তানের ভোগ্যবস্তু তাহার সপত্নীপুত্র ভোগ করিবে, এইটাই তাহার কাছে মর্মান্তিক। মাঝি আসিয়া ঈষৎ নত হইয়া রায়কে প্রণাম করিল। একটা ছেলে চৌপাটা আনিয়া দিল। রায় হাতে ছড়িটাকে চৌপায়ের উপর রাখিয়া ছড়িটার উপর ঈষৎ ভর দিয়া দাঁড়াইলেন, বসিলেন না। তারপর প্রশ্ন করিলেন, তুই এখানকার মোড়ল মাঝি? হাত জোর করিয়া মাঝি উত্তর দিল, হ্যাঁ বাবু মশাই। কতদিন এসেছিস এখানে? তা আজ্ঞা 1-2-3 মাস হবে গো। সেই কার্তিক মাসে এসেই তো এখানে আলু লাগালাম গো। হাসিয়া রায় বলিলেন, বুঝলাম, 6 মাস হলো এসেছিস, কিন্তু কাকে বলে বসলি এখানে তোরা? কাকে বলবো? দেখলাম জঙ্গল জমি পড়ে রয়েছে, বসে গেলুম। সুগম্ভীর গাম্ভীর্যের সহিত তাহার মুখের দিকে চাহিয়া রায় বলিলেন, এ চর আমার। মাঝি বলিল, সে আমরা জানি না। আমাকে কবুলতি দিতে হবে, এখানে বাস করতে হলে কবুলতি লিখে দিতে হবে। মাঝি সন্দিগ্ধ দৃষ্টিতে রায়ের দিকে চাহিয়া বলিল, সিটো আবার কি বটে গো? কাগজে লিখে দিতে হবে যে আপনি আমাদের জমিদার, আপনাকে আমরা এই চরের খাজনা কিস্তি কিস্তি মিটিয়ে দেব। তারপর সেই কাগজে তোরা আঙুলের টিপছাপ দিবি। মাঝি চুপ করিয়া ভাবিতে লাগিল, যেন কথাটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করিতেছে। রায় বলিলেন, কথাটা বুঝলি তো? কবুলতি লিখে দিতে হবে। ইহারই মধ্যে সাঁওতালদের মেয়েগুলি আসিয়া একপাশে ভিড় করিয়া দাঁড়াইয়া খুব গম্ভীরভাবে সমস্ত কথা শুনিতেছিল। মৃদুস্বরে আপনাদের ভাষায় পরস্পরের মধ্যে আলোচনা করিতেছিল। মাঝির নাতনিটি এবার বলিয়া উঠিল, কেনে তা লিখে দেব কেনে? টিপছাপটি দিবে কেনে? নইলে এখানে থাকতে পারবি না। মেয়েটি বলিল, কেনে পাবো না কেনে? না, চর আমার, থাকতে হলে কবুলতি দিতে হবে। এতক্ষণে মাঝি ঘাড় নাড়িয়া প্রস্তাবে অস্বীকৃতি জানাইয়া বলিল, ভ্রু কুঞ্চিত করিয়া রায় বলিলেন, বললে তো চলবে না মাঝি, প্রজা বন্দোবস্তির এই নিয়ম, কবুলতি না দিলে চলবে না। সেই মেয়েটি বলিয়া উঠিল, তোরা যদি খত লিখে দিস 100-200 টাকা পাবি জিনিস। রায় হাসিয়া বলিলেন, না না, সে ভয় নেই, তা লিখে নেব না। জমিদার কি তাই কখনো করে? মেয়েটা বলিল, করে না কেন? ওই গায়ে, সে গায়েও লিখে ফেললি যে। মাঝি এবার বলিল, তবে সিটো আমরা শুধাবো আমাদের রাঙাবাবুকে, সে যদি বলে তো দিব টিপছাপ। রায়ের মুখ রক্তচ্ছ্বাসে লাল হইয়া উঠিল। তিনি গম্ভীরভাবে শুধু বলিলেন, তারপর পল্লীর দিকে পিছন ফিরিয়া ডাকিলেন, মুচকুন্দ সিং। মুচকুন্দ তখন সেই পুতুল নাচের ওস্তাদ সাঁওতালটির সহিত জমাইয়া বসিয়াছিল। সে চুন ও তামাকের পাতা সংযোগে খৈনি প্রস্তুত করিতেছিল, আর ওস্তাদ নানা ভঙ্গিতে নাচিতে নাচিতে বোল বলিতেছিল, চিলক চিলক চিলক। সঙ্গে সঙ্গে তাহার কাঠের পুতুলটাও ঘাড় ও মাথা নাড়িয়া তালে তালে তালি দিতেছিল, খটাস খটাস খটাস। মুচকুন্দ বিস্ময় বিমুগ্ধ হইয়া বসিয়া বসিয়া তারিফ করিতেছিল। প্রভুর ডাক শুনিয়া সে বলিল, গাঁওমে যাস মাঝি, রোজগার হবে তোর। রায়বংশ শাখা প্রশাখায় বহুদা বিভক্ত। আয়ের দিক দিয়া বাৎসরিক 500 টাকার আয় বড় কাহারও নাই। কেবল ছোট বাড়ি আজ 3 পুরুষ ধরিয়া এক সন্তানের বিশেষত্বের কল্যাণে এখনও উহারই মধ্যে সম্ভ্রান্তি সম্পন্ন। ইন্দ্রচন্দ্র রায়ের বাৎসরিক আয় 1500 হইতে 2000 হইবে, আর ওদিকে মাঝির বাড়ি অর্থাৎ রামেশ্বর চক্রবর্তী রায়দের সম্পত্তির 3 আনা 4 গণ্ডা বা 1/5 অধিকারী। তাহার অংশের আয় ওই 1000-2 টাকা। অল্প আয় হইলেও ইন্দ্র রায়ের প্রতাপ এ অঞ্চলে যথেষ্ট। রামেশ্বর চক্রবর্তীর মস্তিষ্ক বিকৃতির পর ইন্দ্র রায়ের এখন অপ্রতিহিত প্রতাপ। বাড়ি ফিরিয়া তিনি সাঁওতাল পল্লীতে 10 জন লাঠিয়াল পাঠাইবার ব্যবস্থা করিলেন। আদেশ দিলেন, ঠিক বেলা 3টার সময় মাঝিদের ধরিয়া আনিয়া কাছারিতে বসাইয়া রাখিবে।